সাকিয়াত শাহীন আহমেদ ও আমি দৌলত মোহাম্মদ জাফরি। এতক্ষণ শুনছিলেন এস আলম গ্রুপ হেডলাইন। যাচ্ছি পুরো সংবাদে। শুরুতে লতিফ সিদ্দিকী প্রসঙ্গ। আত্মসমর্পণের পর সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এক আইনজীবীর মামলায় ধানমন্ডি থানা পুলিশ তাকে গ্রেফতার দেখালেও জামিনের আবেদন করেননি সাবেক এই আওয়ামী লীগ নেতা। এদিকে লতিফ সিদ্দিকী গ্রেফতার হয় বৃহস্পতিবার হরতাল প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। রবিউল আলমকে সঙ্গে নিয়ে তৌহিদ শান্ত রিপোর্ট। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুর 1:30টার দিকে হঠাৎ রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আত্মসমর্পণের কয়েক মিনিটের মধ্যে আইনজীবী আবেদ রেজা করা একটি মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। শুনানি শেষে আওয়ামী লীগের সাবেক এই প্রেসিডিয়াম সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন হাকিম আতিকুর রহমান। অবশ্য লতিফ সিদ্দিকী জামিনের জন্য কোনো আবেদন করেননি। তার পক্ষে কোনো আইনজীবীকেও দেখা যায়নি আদালত প্রাঙ্গণে। আদালতের আদেশের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলে মাথা নিচু করে পকেট গেট দিয়ে ঢুকতে অস্বীকৃতি জানিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন সাবেক এই মন্ত্রী। পনেরো মিনিট পর মূল ফটক খুলে দেয়া হলে তিনি কারাগারে প্রবেশ করেন। গত 28 সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক আলোচনায় হজ ও তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ঢাকা ও দেশের 18টি জেলায় 22টি মামলা হয় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে। এসব মামলায় নির্ধারিত সময়ে আদালতে হাজির না হয় প্রতিটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বিতর্কিত বক্তব্যের পরপরই মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদ হারান লতিফ সিদ্দিকী। পরে দলের প্রাথমিক সদস্য পদ হারান বর্ষিয়ান এই রাজনীতিবিদ। অন্যদিকে লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের দাবিতে ডাকা বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। তৌহিদ শান্ত, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আঞ্চলিক রেল সড়ক যোগাযোগ চুক্তি না হওয়ার আশঙ্কার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে 18তম সার্ক শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার কাঠমান্ডু পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অভিবাদন ও গার্ড অফ অনার দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এরই মধ্যে 8 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা নেপালে পৌঁছেছেন। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দিনভর বৈঠকে এই বিষয়ে 3টি চুক্তির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এর আগে সোমবার সচিব পর্যায়ে বৈঠকেও অমীমাংসিতভাবে শেষ হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এইচ.এম. মাহমুদ আলী বলেন, আঞ্চলিক রেল ও সড়ক যোগাযোগ চুক্তি নিয়ে সংশয় থাকলেও বিদ্যুৎ বিনিময় ও বিনিয়োগ চুক্তির সম্ভাবনা রয়েছে। একটু অসুবিধার মধ্যে পড়ে গিয়েছে, তা আমরা এখনো আশাবাদী। বাংলাদেশ এখনো চেষ্টা করে যাচ্ছে যে অন্তত একটি তার মধ্যে বিদ্যুৎ সেক্টরে যে সহযোগিতার ব্যাপারে যে চুক্তি, সেটির জন্য আমরা এখনো চেষ্টা করছি এবং আমরা আশা ছাড়িনি। মানবতা বিরোধী অপরাধে ফাঁসিতে দণ্ডিতরা এখন থেকে রায় পুনর্বিবেচনা অর্থাৎ রিভিউ আবেদন করতে পারবেন। একই সুযোগ পাবে রাষ্ট্রপক্ষ। রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি রায় কার্যকর করা যাবে না। আজ প্রকাশিত জামাত নেতা কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ে একথা বলা হয়েছে। আরো জানাচ্ছেন কাজিরুনা। গত বছরের 12 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধী কাদের মোল্লার ফাঁসি পুনর্বিবেচনার 2টি আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। ওই দিন রাতেই কার্যকর করা হয় তার ফাঁসি। প্রায় 1 বছর পর ওই আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল আদালত। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রিভিউ করতে পারবে রাষ্ট্র ও আসামি দুপক্ষই। আরো বলা হয়েছে, রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর করা যাবে না। রিভিউ পিটিশন দায়ের করা চলবে এবং সেই রিভিউ পিটিশনের 15 দিনের ভিতরে এটা দায়ের করতে হবে এবং অতি শীঘ্র সেটা শুনানির বন্দোবস্তের ব্যবস্থা করতে হবে। এ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেছেন, আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কামরুজ্জামান রিভিউ করতে পারবেন। কামরুজ্জামানের মামলার রায় ঘোষিত হয়েছে, যদিও আমরা মামলার মূল রায় এখনো পাইনি। আপিল রিভিউ চলবে কি না, এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ
যে রায় প্রদান করেছেন, যেটা আমরা আজকে ওয়েবসাইটে দেখলাম, তাতে এই মর্মে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে রিভিউ করা যাবে। তবে মানবতা বিরোধী অপরাধীর ক্ষেত্রে প্রচলিত কারাবিধি প্রযোজ্য হবে না বলেও বলা হয়েছে রায়ের পর্যবেক্ষণে। কাজী রুনা, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মানবতা বিরোধী বিচার নিয়ে পাকিস্তানের প্রাদেশিক পরিষদে পাশ হওয়া একটি প্রস্তাবের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকার পাকিস্তান হাইকমিশন এই সংক্রান্ত একটি বার্তা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদের নেয়া সম্মতি প্রস্তাবটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল। বাংলাদেশ বারবার বলা সত্ত্বেও পাকিস্তানের বিভিন্ন মহল যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিভ্রান্তিকর, উদ্দেশ্যমূলক এবং বিদ্বেষমূলক প্রচার অব্যাহত রাখায় পাকিস্তান সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। মুক্তিযুদ্ধে বিজয় পেলেও যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। কুষ্টিয়া ইসলামিয়া কলেজে মাঠে আওয়ামী লীগের সম্মেলনে তিনি একথা বলেন। 16ই ডিসেম্বর আমরা আমাদের বিজয় করেছি, কিন্তু যুদ্ধ কিন্তু শেষ হয়নি। এক সময় আদর্শ বাংলায় রাজনীতি, এই ব্যবসায়ী, কন্ট্রাক্টর, এই সেই সাবেক আমলা, সাবেক পুলিশ অফিসার, সাবেক সেনাবাহিনীর অফিসার, এই ধরনের রাজনীতি কিন্তু আগে ছিল। যশোরের সাবেক সাংসদ টিপু সুলতানের পুত্রবধূ শামারুক মেহজাবিনের মরদেহ কবর থেকে উত্তোলন করে আবারও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহা এই আদেশ দেন। মরদেহের ময়নাতদন্তের জন্য যশোর সিভিল সার্জন সহ 3 সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। 13ই নভেম্বর রাজধানীর ধানমন্ডির বাসা থেকে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক শামারুক মেহজাবিন সুমির লাশ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তে শামারুকের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়। শামারুকের বাবা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে আদালতে পুনরায় ময়নাতদন্তের আবেদন করেন। যত্রতত্র পারাপার ঠেকাতে আজ থেকে রাজধানীতে বসেছে ভ্রাম্যমাণ আদালত। নিয়ম না মেনে রাস্তা পার হওয়া করা হচ্ছে জেল জরিমানা। আরো জানাচ্ছেন নাইমাল জিকো। ঝুঁকি নিয়েই রাজধানীতে যত্রতত্র রাস্তা পার হন পথচারীরা। ফুট ওভার ব্রিজ থাকলেও ব্যবহার করেন না তা। এতে ঘটে দুর্ঘটনা, সৃষ্টি হয় যানজটের। এই পারাপার ঠেকাতেই বসানো হলো ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে হোটেল সোনারগাঁও মোড় ও বাংলা মোটরে বসে আদালত। ঢাকা শহরে প্রতি বছর যেটা অ্যাক্সিডেন্ট হয় তার সিংহভাগ শুরু হয় এইভাবে পথ পারাপার হওয়ার কারণে। আমরা এটি মূলত জনগণকে সচেতন করার জন্য এই প্রোগ্রামটি নিয়েছি। নিয়ম না মানলে জরিমানা 500 থেকে সর্বোচ্চ 200 টাকা, কারাদণ্ড 6 মাস। যে সমস্ত পথচারীরা বাধা দেওয়ার পরেও, আমার ট্রাফিক পুলিশের সূচনা অমান্য করার পরেও বারবার প্রশ্ন চলে আসতেছেন, তাদের ক্ষেত্রেও দেখি জরিমানাটা বেশি হয়েছে। সাধারণত আমরা এখানে 50 টাকা 20 টাকা জরিমানা করেছি। এটা সিম্বলিক ফাইন। এই উদ্যোগকে স্বাগত জানালেন খোদ ট্রাফিক আইন অমান্যকারীরাই। পাশাপাশি দাবি জানালেন পর্যাপ্ত ফুট ওভার ব্রিজ ও আন্ডারপাস নির্মাণেরও। সরকারের ভালো একটা উদ্যোগ নিচ্ছে, কারণ এইভাবে আমরা অনেক ক্ষেত্রে রাস্তাঘাট যেসব পারে দুর্ঘটনা হতে পারে। সিরিয়ালে দাঁড়ানোর পরে মোটামুটি 1.5 ঘন্টার মতো এখানে একটা না দাঁড়ায় রয়েছে, এখনো কোনো শেষ হয় নাই। লাস্ট পর্যায়ে আসছি, দেখি ওখানে জরিমানাটা দিয়ে পাচ্ছে। যেই জায়গায় ওভারব্রিজ দরকার ঠিক সেই জায়গায় আমার মতো দেওয়া উচিত, কারণ দূরে হইলে অবশ্যই পাবলিক এখান থেকে ওখানে যাইতে থাকবে। তবে আইন মেনেও হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগ কারো কারো। গাড়ি থেকে নামছি, নামার পর আমার ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে এসে বলতেছে যে লাইনে দাঁড়ান, রাস্তা পারের জন্য জরিমানা। গাড়ি থেকে নামার সাথে সাথে পিছনে পুলিশ আইসা আমার ধরলো, বললো যে এদিকে আসেন। মনে করলাম যে রাস্তা পার করে দিচ্ছে। হ্যাঁ, এমন অবস্থা এদিকে আসার পরে উনি আমাকে এখানে সিরিয়ালে দাঁড়া করাই দিল। নাইমাল জিকো, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সবাই আইন মেনে রাস্তা পারাপার করবে, আমরা এই আশা করি। এবার একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর। রাজধানী কালশিতে বাস চাপায় মারা গেছে এক সেনা সদস্য। সন্ধ্যায় কালশির মাটিকাটা রোডে জাবালে নূর পরিবহনের একটি বাস সাভারগামী সেনা সদস্য নাজমুল হকের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে বিক্ষুব্ধ জনতা জাবালে নূর পরিবহনের 2টি বাসে আগুন দেয় ও আরো 3টি গাড়ি ভাঙচুর করে। নিহত নাজমুলের লাশ ঢাকার সিএমএইচ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এইভাবে আমরা অনেক ক্ষেত্রে রাস্তাঘাট যেসব পারে
দুর্ঘটনা হতে পারে। সিরিয়ালে দাঁড়ানোর পরে মোটামুটি 1.5 ঘন্টার মতো এখানে একটানা দাঁড়ায় রয়েছে, এখনো কোনো শেষ হয় নাই। লাস্ট কারাদণ্ড 6 মাস। যে সমস্ত পথচারীরা বাধা দেওয়ার পরেও আমার ট্রাফিক পুলিশের সূচনা অমান্য করার পরও বারবার প্রশ্ন চলে আসতেছেন, তাদের ক্ষেত্রে হচ্ছে জরিমানাটা বেশি হয়েছে। সাধারণত আমরা এখানে 50 যেই জায়গায় ওভারব্রিজ দরকার ঠিক সেই জায়গায় আমার মতে দেওয়া উচিত, কারণ দূরে হইলে অবশ্যই পাবলিক এখান থেকে ওখানে যাইতে থাকবে। তবে আইন মেনেও হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগ কারো কারো। সবাই আইন মেনে রাস্তা পারাপার করবে, আমরা এই আশা করি। এবার একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর। রাজধানী কালশিতে বাস চাপায় মারা গেছে এক সেনা সদস্য। সন্ধ্যায় কালশির হাসপাতালের ময়নাতদন্তে শাহরুখের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়। শাহরুখের বাবা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে আদালতে পুনরায় ময়নাতদন্তের আবেদন করেন। যাই আসছি দেখি ওখানে জরিমানাটা দিয়া পাচ্ছে। যেই জায়গায় ওভারব্রিজ দরকার ঠিক সেই জায়গায় আমার মতে দেওয়া উচিত, কারণ দূরে হইলে অবশ্যই পাবলিক এখান থেকে ওখানে যাইতে থাকবে। তবে আইন মেনেও হয়রানির শিকার মুক্তিযুদ্ধে বিজয় পেলেও যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আত্মসমর্পণের কয়েক মিনিটের মধ্যে আইনজীবী আবেদ রেজার করা একটি মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। শুনানি শেষে আওয়ামী লীগের সাবেক এই প্রেসিডিয়াম সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন হাকিম আতিকুর রহমান। রিভিউ আবেদন করতে পারবেন, একই সুযোগ পাবেন রাষ্ট্রপক্ষ। রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসির রায় কার্যকর করা যাবে না। আজ প্রকাশিত জামায়াত নেতা কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ে একথা বলা হয়। তার সিংহভাগ শুধু হয় এইভাবে পথ পারাপার হওয়ার কারণে। আমরা এটি মূলত জনগণকে সচেতন করার জন্য এই প্রোগ্রামটি নিয়েছি। নিয়ম না মানলে জরিমানা 500 থেকে সর্বোচ্চ। বললে যে এদিকে আসেন, মনে করলাম যে রাস্তা পার করে দিচ্ছে। হ্যাঁ, এমন অবস্থায় এদিকে আসার পরে উনি আমাকে এখানে সিরিয়ালে দাঁড়া করাই দিল। নাইন আলজিকো পৌঁছালে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অভিবাদন ও গার্ড অফ অনার দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এরই মধ্যে 8 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা নেপালে পৌঁছে। ঝুঁকি নিয়েই রাজধানীতে যত্রতত্র রাস্তা পার হন পথচারীরা। ফুটওভার ব্রিজ থাকলেও ব্যবহার করেন না তা, এতে ঘটে দুর্ঘটনা। পরিষদের নেয়া সম্মতি প্রস্তাবটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল। বাংলাদেশ বারবার বলা সত্ত্বেও পাকিস্তানের বিভিন্ন মহল যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বেজাবিন সুমির লাশ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তে শাহরুখের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়। শাহরুখের বাবা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে আদালতে সঙ্গে নিয়ে তহিদ শান্ত রিপোর্ট। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুর 1:30টার দিকে হঠাৎ আপিল রিভিউ চলবে কি না, এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় প্রদান করেছেন, যেটা আমরা আজকে মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বিতর্কিত বক্তব্যের পরপরই মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদ হারান লতিফ সিদ্দিকী। পরে দলের সাবেক এই আওয়ামী লীগ নেতা। এদিকে লতিফ সিদ্দিকী গ্রেফতার হয় বৃহস্পতিবার হরতাল প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। রবিউল আলমকে সঙ্গে নিয়ে তহিদ শান্ত রিপোর্ট। আদর্শ বাংলায় রাজনীতি, এই ব্যবসায়ী কন্ট্রাক্টর এই সেই সাবেক আমলা, সাবেক যশোরের সাবেক সাংসদ টিপু সুলতানের পুত্রবধূ শাহরুখ মেহজাবিনের মরদেহ কবর থেকে উত্তোলন করে আবারও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন একটি বার্তা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদের নেয়া সম্মতি প্রস্তাবটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল।